কোনো সমস্যা হলে ডাকবেন। অরিত্রী ম্যাম তো শুরু থেকেই আমাদের এখানে চেক আপে আছেন। রায়হান স্যার, ডক্টর নাসিমা ম্যাম আর আমাকে আগে থেকেই বলে রেখেছিলেন যে কোনো সমস্যায় যেন রেসপন্স করি। অনিমা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমরা তো আজই বাসায় নিয়ে যেতে পারবো, তাই না? মানে আমি একটু বের হব তো, আমি পে করে দিয়ে যেতাম। নার্স হালকা হেসে, ম্যাম, রায়হান স্যার তো আগে থেকেই এখানে 1 লক্ষ টাকা জমা করে রেখেছিলেন যাতে ম্যামের এমার্জেন্সি হলে টাইম ওয়েস্ট না হয়। হসপিটাল কর্তৃপক্ষ জানেন বিষয়টা। আমি আর ডক্টর নাসিমা ম্যাম যেহেতু অরিত্রী ম্যামের ট্রিটমেন্ট আগে থেকেই করছি, তাই আমরা জানি। আপনারা যখন যাবেন আমাকে একটু জানাবেন, আমি সব ওকে করে দেব, সমস্যা নেই। বলেই নার্স চলে গেল। এই তথ্যটা যেন ঘরের সবাইকে আরো ভেঙে দিল। অরিত্রীর মা এবার জোরে কান্না জোরে দিলেন। রুদ্র মাথা নিচু করে বসে আছে, অনিমার চোখ মুছে। একটা মানুষ নেই, কোথায় আছে জানি না, অথচ তার অনুপস্থিতিও আমাদের কেমন দেখো আগলে রেখেছে। ঠিক তখনই সীমান্ত এসে পৌঁছালো। ওরা থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অরিত্রীর জ্ঞান ফিরে এলো। সে উঠে বসেই রায়হান রায়হান আসেনি? মা আর অনিমা এগিয়ে এলো। আসবে, তুই শান্ত হ। কিন্তু অরিত্রী এবার পাগলামি শুরু করলো। সে উঠে যেতে চাইলো, হাতের ক্যানেলা সরে গিয়ে রক্ত বের হয়ে এলো। কেউ থামাতে পারছে না অরিত্রীকে। শেষ পর্যন্ত নার্সকে ডাকা হলো। অনিমা তাকে সংক্ষেপে বুঝিয়ে বললেন। সব শোনার পর অরিত্রীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। তারপর অনিমা আর সীমান্ত থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল। দুপুর 2:30টার ফ্লাইটে বাংলাদেশ ল্যান্ড করলেন মিস্টার আলতাফ। বিমান থেকে নামার সময়ই বোঝা যাচ্ছিল এই মানুষটা ভিড়ের কেউ না। চলার ভঙ্গি ধীর, কিন্তু প্রতিটা পা যেন মাটিতে ছাপ ফেলে যায়। হাতে একটা কালো লাঠি, সেটা ভর নয়, এটা যেন ক্ষমতার প্রতীক। বয়স তার 70-এর উপরে, কিন্তু বয়স তাকে ক্লান্ত করেনি, বরং ভারী করেছে। ঢাকা শহরের কোলাহল এড়িয়ে গাড়ির বহর সোজা চলে যায় ঢাকার অদূরেই সেই বাগান বাড়ির দিকে। মিস্টার আলতাফ গাড়ি থেকে নামতেই অনন্ত এগিয়ে এলো। অনন্ত কিশোর বয়সী ছেলে। এই বয়সেই তার চোখে অদ্ভুত এক পরিণত ভাব। এই ছেলেটাই মিস্টার আলতাফের ডান হাত, বডিগার্ড, গানম্যান। তার লাইসেন্স আছে, পিস্তল বহনের বৈধতা আছে, কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র চুপ থাকা। মিস্টার আলতাফ কথা কম বলেন, কিন্তু যখন বলেন ঘর থমকে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই একের পর এক ফোন বেজে উঠতেই থাকে। অনন্ত আগে ফোন রিসিভ করে শুনে তারপর ফোনটা বাড়িয়ে দেয় মিস্টার আলতাফের দিকে। মিস্টার আলতাফ মোটা কাচের চশমার ফাঁক দিয়ে তাকান। গোফের নিচে ঠোঁট শক্ত হয়ে যায়। বয়স বাড়লেও তার কণ্ঠে গম্ভীর্য কমেনি, বরং সময়ের সাথে সেটা আরও ভয়ঙ্কর হয়েছে। হঠাৎ করেই তিনি ফোনে কথা বলতে বলতেই চেঁচিয়ে উঠলেন, আমি কোনো কথা শুনতে চাই না। আমার কেন এখান পর্যন্ত আসতে হয়েছে? আমি 24 ঘন্টার সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমার কাজ না হয় আমি সব চালিয়ে দিব। মাইন্ডেড। এই এক বাক্যে পুরো বাড়িটা কেঁপে উঠল। সার্ভেন্টরা যেখানে ছিল সেখানেই থমকে গেল। মিস্টার আলতাফ ফোনটা কেটে অনন্তর দিকে ছুড়ে দিলেন। অনন্ত নিঃশব্দে ফোনটা ধরে ফেলল, একটুও নড়ল না। মিস্টার আলতাফ জানেন তার এখন অনেক বড় কাজ বাকি, আর সেটা সাধারণ নয়। এই দেশে কেউ একজন তার সীমা অতিক্রম করেছে, আর সীমা অতিক্রম করলে মিস্টার আলতাফ চুপ থাকেন না। তিনি ধীরে লাঠির উপরে ভর দিয়ে সোফায় বসলেন, চোখ বন্ধ করলেন। তার মাথার ভেতরে বহু নাম ঘুরছে, বহু মুখ, বহু হিসাব। আর এই হিসাবের মধ্যে একটা নাম খুব স্পষ্ট হয়ে উঠছে, রায়হান মির্জা। ঘরটা অন্ধকার, একটা হলুদ বাল্ব ঝুলে আছে মাথার উপরে। আলোটা কাঁপছে, ঠিক রায়হানের বুকের ভেতরের মতো। তার 2 হাত শক্ত করে চেয়ারের হাতলে বাঁধা, পাও শার্টের কলার ছেঁড়া, কপালের ঘাম গড়িয়ে পড়ছে চোখের কোণে, তবুও চোখ নামেনি। চারপাশে পুরনো গোদামের গন্ধ, স্যাঁতস্যাঁতে লোহার রড, ভাঙা চেয়ার, একটা টেবিল, সব মিলিয়ে জায়গাটা যেন ইচ্ছে করেই মানুষের আশা ভাঙার জন্য বানানো। হঠাৎ কারোর পায়ের শব্দ শোনা গেল। যে হাঁটছে সে জানে এই জায়গায় সে রাজা। সেটা আর কেউ না, জিন্না কবির। হেঁটে এসে রায়হানের সামনে এসে দাঁড়ালো জিন্না কবির। রায়হান চোখ তুলল, মুখে ক্লান্তি, তবু চোখে আগুন। জিন্না ঠোঁটের কোণে হালকা হাসি টানল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শিকার ধরার তৃপ্তি। এত বড় চিট করেছিস তুই?
রায়হান কিছু বলল না। জিন্না টেবিলের উপরে রাখা ফাইলটা তুলে নিল। পাতাগুলো একে একে উল্টে দেখলো, যেন সময় নষ্ট করাটাও তার খেলারই অংশ। তুই জানতি কোম্পানি তোর দাদার নামে, তাও কেন? এটুকু বলেই জিন্না কবির থেমে গেল। হঠাৎ থেমে যাওয়া শব্দটা ঘরের ভিতরে আরো ভারী হয়ে ঝুলে রইল। রায়হানের বুকের ভেতরটা কেঁপে উঠল। জিন্না এবার চোখ তুলে তাকালো রায়হানের দিকে। তাহলে দেখ এবার কি করি আমি। এই লাইনটা বলার সময় জিন্নার গলা উঁচু হয়নি, বরং শান্তই ছিল। সেই শান্ত ভাবটাই ভয়ঙ্কর। রায়হান এবার ঝাঁপিয়ে উঠতে চাইল। রশি টান টান হয়ে গেল। চেয়ারের পা মেঝেতে আঁচড় কাটছে। শালা, জিন্না একটুও চমকালো না, বরং বলতে শুরু করলো, তুই কি ভাবছিস তুই জিতেছিস? কোম্পানি লিখে দিয়েছিস, বাহ, খুব মহান কাজ করেছিস। সে ধীরে ধীরে রায়হানের চারপাশ ঘুরতে লাগলো। কিন্তু সমস্যা কোথায় জানিস? কোম্পানির মালিক এখনও তোর দাদা, তার সাইন ছাড়া কিছুই হচ্ছে না। রায়হানের মুখের রং বদলে গেল। জিন্না এবার হেসে ফেলল। এবার একটু চেঁচিয়ে বলতে লাগলো, তাই তো ভাবলাম তোর অন্য জায়গায় হাত দিতে হবে। রায়হান মাথা তুলে তাকালো জিন্না কবিরের দিকে। জিন্না কবির রায়হানের দিকে একটু ঝুঁকে এসে তোর অরিত্রীকে তুলে আনা হবে। এই কথাটা শোনার সাথে সাথে রায়হানের শরীরের ভিতরে কিছু একটা ভেঙে পড়ল। না, চিৎকারটা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু রায়হান থামলো না। তুই সাহস করিস না জিন্না, তুই সাহস করিস না। জিন্না আরো এগিয়ে এসে রায়হানের মুখের সামনে ঝুঁকে পড়ল। সাহস? একটা হাসি দিয়ে আবার ফিসফিস করে বলল, সাহস তো তুই দেখিয়েছিস কাল, আজ আমার পালা। রায়হান পুরো শরীর ঝাঁকাতে লাগলো। আমার সাথে যা খুশি কর, আমাকে মার, কিন্তু ওকে না। জিন্না সোজা হয়ে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে থাকা একজনকে ইশারা করলো। দেরি করিস না, এখনই খোঁজ লাগা। রায়হানের চোখ ছলছল করে উঠল, কিন্তু সেই পানি চোখ থেকে গড়িয়ে পড়ল না, রাগেই শুকিয়ে গেল। তুই সাহস করিস না জিন্না, তুই সাহস করিস না। জিন্না হেঁটে যেতে যেতেই থামলো। জানি, আর এই খেলাটা আমি খুব উপভোগ করি। মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল। লোহার দরজার শব্দেই পুরো গোদামটা কেঁপে উঠল। এখন এই ঘরে রায়হান একা, বাধা, অসহায় অবস্থায়। তার মাথার ভেতরে শুধু একটাই নাম ঘুরছে, অরিত্রী। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। অরিত্রী হঠাৎ হঠাৎ এমন সিরিয়াস অবস্থা দেখে আজকে হসপিটালেই স্টে করতে হলো। হাসপাতালের করিডোরটা সাধারণত যেমন থাকে, সাদা, জীবাণুমুক্ত, নিরপেক্ষ, সেই রাতে ঠিক তেমন ছিল না। সেই রাতে বাতাসে একটা অস্বস্তি ছিল। কেউ না বললেও বোঝা যাচ্ছিল এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। অরিত্রীর কেবিনের বাইরে নরম হলুদ আলো জ্বলছে। দরজার পাশে ঝুলানো ছোট্ট বোর্ডে লেখা পেশেন্ট অরিত্রী মির্জা। ভেতরে অরিত্রী ঘুমাচ্ছে। ঘুমটা গভীর না, ওষুধের ঘরে ঢুলুঢুলু, শ্বাস প্রশ্বাস ধীর কিন্তু নিয়মিত। এক হাত নিজের পেটের উপরে রাখা অজান্তেই। এটাই হয়তো মাতৃত্বের প্রথম প্রবৃত্তি। তার মাথার কাছে চেয়ারটায় মা বসেছিল। রুদ্র একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে বারবার স্ক্রিন অন করছে, অফ করছে। সন্ধ্যার পরে অনিমা আর সীমান্ত বাসায় গিয়েছে। এদিকে মা আর রুদ্র কারোর মুখে কথা নেই, কথা বলার শক্তিও নেই। হঠাৎ করিডোরের অন্য প্রান্তে ভারী পায়ের শব্দ শোনা গেল। এই শব্দ হাসপাতালের পরিচিত শব্দ না। এটা ডক্টরদের তাড়াহুড়ো না, এটা নার্সদের নরম হাঁটা না। এটা এমন পায়ের শব্দ যারা জানে তারা কি করতে এসেছে। চারজন লোক, কালো জ্যাকেট পরা, কাঁধ সোজা, চোখে কোনো কৌতূহল নেই, কোনো দয়া নেই। একজন সরাসরি নার্স স্টেশনের সামনে দাঁড়িয়ে একজন নার্সকে রুম 312 ডিসচার্জ অর্ডার। নার্স তাকালো, সে একটু থমকালো। বাট পেশেন্ট ইজ আন্ডার অবজারভেশন, ডক্টর হ্যাজন্ট। কথাটা শেষ করতে পারলো না। লোকটা পকেট থেকে একটা খাম বের করলো, এরপর একটা কাগজ নার্সের সামনে ধরলো। অল ক্লিয়ার। নার্স কাগজটা নিল, এরপর এতে চোখ বোলালো। রোগীর ডিসচার্জ স্লিপ, সাথে হসপিটালের সিল, একজন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটরের সাইন, সব ঠিকঠাক। কিন্তু অস্বাভাবিক কিছু নেই। নার্স এটা ঢোক গেল। অ্যাটেন্ডেন্ট উইল হ্যান্ডেল। এই কথাটা বলার ভঙ্গিতে কোনো অনুরোধ ছিল না, শুধু ছিল নির্দেশ। নার্স আর কিছু বলল না, কারণ এই শহরে হাসপাতালগুলো জানে কিছু নামের সামনে প্রশ্ন করা যায় না। লোকগুলো কেবিনের দিকে এগোলো। কেবিনের দরজা খুললো ধীরে। ভিতরে ঢুকে একজন সোজা রুদ্রের দিকে তাকিয়ে, পেশেন্ট ডিসচার্জ। রুদ্র উঠে দাঁড়ালো। এই অবস্থা, ও তো
স্যার প্লিজ কোঅপারেট। এই কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু এমন একটা চাপ আছে যেটা না মানলে পরিস্থিতি খারাপ হবে, এটা পরিষ্কার। মা এগিয়ে এলেন। আমরা ডাক্তারকে কথা শেষ করার আগে আরেকজন সংক্ষিপ্ত উত্তর দিল। ডক্টর ইনফরমেট। রুদ্র কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মা তার হাত চেপে ধরল। তার চোখ বলছে এটা ঝগড়ার জায়গা না। এই সময় অরিত্রী নড়ল, চোখ খুলল, চারপাশে অপরিচিত মুখ। তার মনে ঘুম আর ভয় একসাথেই মিশে আছে। একজন লোক এগিয়ে এসে স্ট্রেচারের ব্রেক ছাড়ল। ম্যাডাম, উই আর শিফটিং ইউ। অরিত্রী চমকে। কোথায়? এই প্রশ্নটা খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকোনো আছে পুরো পৃথিবীর ভয়। রুটিন। রুটিন শব্দটা অরিত্রীর ভালো লাগলো না, কেন জানি না বুকটা কেঁপে উঠল। স্ট্রেচার ধীরে ধীরে নড়ল। রুদ্র এগিয়ে যেতে চাইল। আমি সাথে যাব। লোকটা তাকালো। অনলি পেশেন্ট। এই কথার পর আর তর্ক করা যায় না, কারণ চারজনের শরীরী ভাষা পরিষ্কার বলছে এখানেই থামো। অরিত্রীকে দরজার দিকে নিয়ে যাওয়া হলো। সে মাথা ঘুরিয়ে তাকালো। মা, রুদ্র সবাই ঝাপসা। তার বুকের ভেতরে হঠাৎ একটা শব্দ বাজলো। ভুল, খুব ভুল কিছু হচ্ছে। রুদ্র এক পা এগোলো। ভাবি। ঠিক তখনই দরজা বন্ধ হলো। করিডোরের আলো সাদা, স্ট্রেচারের চাকার কটকট শব্দ। লিফটের সামনে দাঁড়ালো তারা। লিফট নামছে, দরজা খুললো। এরপর ভেতরে ঢুকানো হলো স্ট্রেচার। আবার দরজাটা বন্ধ হয়ে গেল। লিফট নামছে। প্রতিটা তলায় নামার সাথে সাথে অরিত্রীর বুকের ভেতরটা আরো ভারী হচ্ছে। হাতটা শক্ত করে নিজের পেটের উপরে চেপে ধরল সে। লিফট থামলো, দরজা খুললো। বাইরে পার্কিংয়ের অর্ধেক আলো। একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। স্ট্রেচার সোজা গাড়ির দিকে এগোলো। এই মুহূর্তে অরিত্রী পুরোপুরি বুঝে ফেলল এটা হাসপাতালের ট্রান্সফার না, এটা অপহরণ। অরিত্রী নড়ে চড়ে থামুন, আমি যাব না। সে উঠতে চাইলো, কিন্তু তার হাত শক্ত করে ধরে রাখা হলো। প্লিজ কাম ডাউন। গাড়ির দরজা খুললো। অরিত্রীকে ভিতরে ঢুকানো হলো। এরপরই গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। গাড়ি চলতে লাগলো আর হাসপাতালের আলো পেছনে পড়ে রইল। এদিকে অরিত্রী একটা অন্ধকারের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর গাড়ি থামলো। ব্রেকের শব্দটা সামান্য ছিল, কিন্তু অরিত্রীর কানে সেটা বজ্রপাতের মতো লাগলো। গাড়ি থামার সাথে সাথেই তার বুকের ভেতরটা আরো শক্ত হয়ে গেল। গাড়ির ভেতর অন্ধকার, শুধু সামনে একটা ছোট্ট হলুদ আলো। গাড়ির দরজা খোলা হলো। বাইরে একটা বড় লোহার গেট। পুরনো কারখানার মতো জায়গা, উঁচু দেয়াল, কোথাও কোথাও মরিচা ধরা। একজন এগিয়ে এসে নামুন। কথাটা আদেশের মতো। অরিত্রী নামতে পারছিল না, তার পা দুটো কাঁপছে। একজন লোক অরিত্রীকে ধরে নামালো। এরপর অরিত্রীকে ভিতরে নিয়ে যাওয়া হলো। হেঁটে হেঁটে একসময় একটা বড় হলরুমে ঢোকানো হলো তাকে। সেই মুহূর্তে অরিত্রীর চোখ আটকে গেল চেয়ারে বাঁধা মানুষটার দিকে তাকিয়ে। রায়হান, হাত দুটো শক্ত করে বেঁধে রাখা, মুখে ক্লান্তির ছাপ, তবু শরীরের ভঙ্গি দেখে বোঝা যায় সে এখনো ভাঙেনি। রায়হান। অরিত্রী দৌড়ে যেতে চাইলো রায়হানের কাছে। এক সেকেন্ডও লাগলো না, তখনই পেছন থেকে কেউ তাকে টেনে ধরলো। না। এই এক শব্দেই সব থেমে গেল। রায়হান জোর করে অরিত্রী। এই ডাকটা শুনে অরিত্রীর বুক ফেটে গেল। অরিত্রী আবার এগোতে চাইলো, কিন্তু তাকে আবার টেনে ধরা হলো। রায়হানের গলা এবার ফেটে বের হলো। ওকে ছবি না শালা। রায়হানের চেয়ার ঝাঁকুনি খাচ্ছে, রশি কড়কড়ে শব্দ করছে। এই সময় ধীরে ধীরে সামনে এলো জিন্না কবির। তার হাত পকেটে, তার মুখে সেই পরিচিত বাঁকা হাসি। আহা, জিন্না কবির চারপাশে হাত ছড়িয়ে দিল। কেমন লাগছে মিসেস মির্জা স্বামীকে আবার দেখে? অরিত্রী তাকিয়ে আছে তার দিকে। অরিত্রীর চোখে পানি নেই, ভয় এত বেশি যে কান্নাও আসছে না। আপনি এমন কেন করছেন? জিন্না হেসে ফেলল। এরপর একটু থেমেই সে বলল, কারণ তোর স্বামী খুব চালাক হতে চেয়েছিল। রায়হান গর্জে উঠল। ওকে কিচ্ছু বলিস না, আমার সাথে কথা বল। জিন্না মাথা নেড়ে, না না, আজ গল্পটা ওকেই শোনাবো। সে অরিত্রীর দিকে তাকালো। এরপর একটা চেয়ার টেনে জিন্না কবির পায়ের উপরে পা তুলে বসে। সেদিন আমি কোম্পানির ওয়েবসাইট, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু হ্যাক করিয়েছিলাম, আর সেটা মিস্টার মির্জা বুঝাচ্ছেন। এরপর তিনি অফিসে আসেন, ইমিডিয়েটলি সব কিছু অফ করে দেন। সে ভেবেছিল এতেই হয়তো সব সমাধান, কিন্তু সেটা বোঝেনি যে তাকে এত রাতে অফিসে আনাটা ছিল আমার একটা টোপ, যেটা সে গিলে ফেলেছিল। অরিত্রী রায়হানের দিকে তাকালো। রায়হান তাদের দাঁত চেপে আগুন চোখে তাকিয়ে আছে জিন্না কবিরের দিকে। জিন্না কবির একটু থেমে আবারও ফ্ল্যাশব্যাকে চলে গেল।
সেদিন রাতে অফিস থেকে বেরিয়ে রায়হান আর হিমেল যখন গাড়িতে উঠল তখন ঢাকার বাতাস ছিল অস্বাভাবিক ভারী। রাস্তার আলো ঠিকঠাক চলছিল, গাড়িও চলছিল, সবকিছু স্বাভাবিকই ছিল। এই স্বাভাবিকতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। হঠাৎ করেই সামনে একটা কালো প্রাডো এসে ব্রেক কষে দাঁড়ালো। পেছন থেকে আরেকটা গাড়ি, ডান পাশে মাইক্রোবাস। চারদিক ঘিরে ফেলা হলো তাদের একদম নিখুঁতভাবে। হিমেল কিছু বোঝার আগেই দরজা খুলে টেনে নামানো হলো তাকে। রায়হান তখনও গাড়ির ভেতরে। রায়হান চিৎকার করেনি, ভয় পায়নি, কারণ সে জানতো এটা যে করছে সে ভয় দেখাতে নয়, দখল নিতে এসেছে। তবে তাদের চোখ বাঁধা হলো না, কারণ জিন্না কবির কখনো লুকিয়ে খেলতে পছন্দ করে না। তাদের আনা হলো একটি গুদাম ঘরের মতো জায়গাতে, যেখানে সিমেন্টের গন্ধ, লোহার দরজা। সেখানে চেয়ারে বসেছিল জিন্না কবির। রায়হানকে নিয়ে আসা হলেই সে হাসছিল। ওয়েলকাম মিস্টার মির্জা। রায়হান চোখ তুলে তাকালো। নাটক না করে আসল কথা বলো। জিন্না হেসে উঠল। নাটক তো তুমি করেছো আমার সাথে, সেদিন সবার সামনে। জিন্না নিজের গালে আঙ্গুল বোলালো। এরপর, এই থাপ্পড়ের দাম জানো কত? রায়হান চুপ করে আছে। জিন্না ধীরে উঠে দাঁড়ালো। আমি তোমাকে 2টা অপশন দিব, খুব সিম্পল। এক, তোমার অরিত্রীকে আমার হাতে তুলে দিবে। 2, পুরো কোম্পানি আমার নামে লিখে দিবে। এক মুহূর্ত সময় নিল না রায়হান, সাথে সাথেই বলে দিল। 2 নম্বরটা। জিন্না ভ্রু তুলল। ভেবে দেখো, একটা মেয়ের জন্য নিজের সব কিছু মিলিয়ে দিবে। বউ একটা গেলে অনেক পাবে। রায়হান দাঁত কিটমিট করতে করতে। আমার বউ কোনো অপশন না, কোম্পানি হোক। জিন্না হেসে। ওকে। কাগজ আনা হলো, কলম আনা হলো। রায়হান সাইন করলো। একটা মুহূর্তের জন্য তার হাত কাঁপেনি, কিন্তু জিন্না তখনও জানতো না এই সাইন যথেষ্ট না, কারণ এই কোম্পানির মূল মালিক এখন জীবিত, রায়হানের দাদা আলতাফ মির্জা। যেহেতু কোম্পানি পাচ্ছি না, তাই তার বউকে নিয়ে এখন গেমটা খেলবো। এক পায়ে গিয়ে এসে বলল জিন্না। এই কথাটা শেষ হতে না হতেই না। রায়হানের চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। চেয়ারের রশিগুলো আবার টান টান হয়ে গেল। তার কবজির জায়গা থেকে রক্ত বেরিয়ে এলেও সে খেয়াল করলো না। জিন্না, শালা তুই আমার সামনে এই কথা বলিস কিভাবে? রায়হানের গলা ফেটে যাচ্ছে, কিন্তু থামছে না। আমাকে মার, আমাকে শেষ করে দে, কিন্তু ওর দিকে তাকাস না। জিন্না ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু আছে বিকৃত তৃপ্তি। সে এবার অরিত্রীর দিকে ঘুরল। অরিত্রী এতক্ষণ যেন পাথরের মতো দাঁড়িয়েছিল। রায়হানের চিৎকারে তার শরীর কেঁপে উঠল। জিন্না এক পা এগোতেই অরিত্রী স্বাভাবিকভাবেই পিছিয়ে গেল। তার পিঠ দেয়ালে ঠেকল, চোখে আতঙ্ক। হাত দুটো অজান্তেই পেটের সামনে এসে পড়ল। আমায় ছুবেন না, অরিত্রীর কণ্ঠস্বর কাঁপছিল। দয়া করে। এই ভয়টাই জিন্নাকে আরো উৎসাহিত করলো। সে হাত বাড়ালো। ঠিক তখনই হাত ছড়া। রায়হান গর্জে উঠল। ওকে চলে তোর লাশ ফেলবো, সোরার বাচ্চা হারামে। একটার পর একটা গালি দিয়েই যাচ্ছে রায়হান। তার কণ্ঠে এখন আর ভাষা নেই, শুধুই আগুন। তুই পুরুষ না, তুই কাপুরুষ। মেয়েদের ধরে খেলা খেলিস, বাস্টার্ড। জিন্না ধীরে মাথা ঘুরিয়ে তাকালো রায়হানের দিকে। চুপ। একটা শব্দ, কিন্তু তাতেই যেন চারপাশে স্তব্ধ হয়ে গেল। সে আবার অরিত্রীর দিকে তাকালো, আর তখনই রায়হান চিৎকার করে উঠল। থাম, ও প্রেগনেন্ট। এই কথাটা যেন ঘরে বজ্রপাত ঘটালো। জিন্না থমকে গেল। তার চোখ ধীরে ধীরে নামলো অরিত্রীর পেটের দিকে। অরিত্রীর হাত শক্ত করে তার পেট চেপে ধরল। না অরিত্রী ফিসফিস করে বলল, প্লিজ। জিন্না ঠোঁট বাঁকিয়ে হাসল। ও এরপর বিদ্রুপের সুরে, তাই নাকি? রায়হানের বুকের ভিতরে দুঃখপোকানি বেড়ে গেল। রায়হান কাঁপা গলায় বলল, শুনছিস? থাম, ও প্রেগনেন্ট। শুনছিস? ওর ভেতর আমার বাচ্চা। যা খুশি কর আমার সাথে, কিন্তু ওদেরকে ছেড়ে দে। জিন্না এক পা পিছিয়ে গেল। তারপর ঠান্ডা গলায় বলল, বাই 1 গেট 1। ওয়াও। এই কথাটা শুনেই রায়হানের মাথা ঝিম ধরে গেল। না না জিন্না। জিন্না পাশের লোকটার দিকে তাকিয়ে শুধু ইশারা করলো। এরপর একজন এগিয়ে এলো, হাতে একটা সিরিঞ্জ নিয়ে। অরিত্রীর চোখ বড় হয়ে গেল। সে পিছোতে চাইলো, কিন্তু দুজন লোক তার হাত চেপে ধরলো। রায়হান আর্তনাদ করে উঠল, ওকে ছেড়ে দে, আমাকে মেরে ফেল। সিরিজটা ধীরে ধীরে অরিত্রীর হাতে ঢুকলো। অরিত্রী চিৎকার করলো না, শুধু চোখে পানি জমে উঠল। কিছু মিনিট পরেই তার শরীরটা হালকা ঢলে পড়ল। রায়হানের চিৎকার যেন এবার আকাশ কেঁপে উঠল। অরিত্রী, জিন্না, ওকে ছেড়ে দে প্লিজ। আমি মরতে আছি, শুধু ওকে ছেড়ে দে।
কিন্তু ততক্ষণে অরিত্রীর চোখ হাত খোলা, শরীর নিস্তেজ। দুজন লোক অরিত্রীকে তুলে নিয়ে গেল অন্য ঘরে। তার মাথাটা ঢলে পড়ছে। রায়হান শুধু দেখতে পেল অরিত্রীর হাতটা ঝুলে আছে, অরিত্রে তাকে আমার দিকে। কিন্তু অরিত্রীর কোনো সাড়া নেই। মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল। লোহার দরজার শব্দে রায়হানের বুকের ভিতর কিছু একটা চূর্ণ হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, বারবার, অর্থহীনভাবে, হতাশায় একটা পশুর মতো। গোদামের দেয়াল শুধু সেই চিৎকারই শোনা গেল। অনন্ত আলতাফ মির্জার সামনে এসে দাঁড়াতেই তিনি জিজ্ঞেস করলেন। কি খবর? অনন্ত 1 সেকেন্ড দেরি করলো না। রায়হান স্যার এখনো জিন্নাহ কবিরের কাছে। লোকেশন কনফার্ম, নদীর ধারে পুরনো গুদামঘর। আলতাফ মির্জা চোখ বন্ধ করলেন। আর অরিত্রী? ম্যাডামকে হসপিটাল থেকে তুলে আনা হয়েছে, এখন একই জায়গায় আছে। এবার আলতাফ মির্জা চোখ খুললেন। জিন্না ভুল করেছে। সে ভাবছে খেলাটা টাকা আর শরীরের। সে জানে না এই খেলাটা রক্ত আর নামের। আলতাফ মির্জা ধীরে উঠে দাঁড়ালেন। লাঠির শব্দ মেঝেতে পড়ল। টক। এই শব্দটা যারা চেনে তারা ভয় পায়। তিনি জানেন। জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে গাছের পাতা নড়ছে। অনন্ত, 3টা কাজ করবি। অনন্ত সোজা হয়ে দাঁড়ালো। 1, জিন্নার লোকেদের ফোন ট্র্যাক কর। 2, ওর ব্যাংক অ্যাকাউন্ট ভিডিও ফাইল রেডি কর। 3, বলেই তিনি থামলেন। পুলিশ না, এখন না। অনন্ত অবাক হয়ে, স্যার, এখন পুলিশ গেলে ওরা মরিয়া হবে। রায়হান মরবে, মেয়েটা মরবে, বাচ্চাটাও। একটু থেমে, আমি খেলাটা নিজের হাতে নিতে চাই। মুহূর্তেই সব সাজানো হয়ে গেল আলতাফ মির্জার। জিন্নাহ কবির তখনও বুঝতে পারেনি সে আর শিকারী নেই, সে এখন টার্গেট। গুদামের ভিতরে রায়হানের গলা বসে গেছে। সে এখন আর চিৎকার করছে না, তবে এই চুপ থাকাটা ভয়ঙ্কর। জিন্না রায়হানের সামনে এসে দাঁড়ালো। কিরে হিরো, গলা বসে গেছে? রায়হান দাঁত চেপে তাকিয়ে রইল জিন্নার দিকে। তুই জানিস না তুই কাকে ছুঁয়েছিস? জিন্না হেসে দিল। ঠিক তখনই গুদামের বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল। জিন্নার ভ্রু কুঁচকে গেল। কিরে? একজন দৌড়ে এলো। স্যার বাইরে। কথাটা শেষ করতে পারল না, দরজা খুলে গেল। আলতাফ মির্জা ভিতরে ঢুকলেন। তার হাতে লাঠি, চশমা চোখে। তার পেছনে অনন্ত আর 2 জন লোক। ঘরটা যেন হঠাৎই ছোট হয়ে গেল। জিন্নাহ কবিরের মুখের হাসি জমে গেল। আপনি? আলতাফ সামনে এগোলেন, একদম মাঝখানে এসে দাঁড়ালেন। আমি আলতাফ মির্জা, এই ছেলের দাদা। তিনি রায়হানের দিকে তাকালেন। চোখে কোনো আবেগ নেই, শুধু নিশ্চয়তা। জিন্নাহ কবির ঘেমে যাচ্ছে। আপনি কি চান? টাকা? কোম্পানি? আলতাফ মির্জা তাকালেন। আমি চাই নাই। এই শব্দটাই জিন্নার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আলতাফ মির্জার খুব নরম সুরে, তুই ভাবছিস আমার কোম্পানি বাঁচাতে এসেছি? না, আমি আমার রক্ত বাঁচাতে এসেছি। তিনি রায়হানের সামনে গিয়ে দাঁড়ালেন। নিজে হাতে রশির বাঁধন খুললেন। রায়হান উঠে দাঁড়াতেই দাদার বুকের সাথে ধাক্কা খেল। কেউ কোনো কথা বলল না, শুধু আলতাফ মির্জা হাত রাখলেন রায়হানের মাথায়। এরপর রায়হান আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে গেল ওই দরজার দিকে যেদিক দিয়ে অরিত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল। অরিত্রী? চিৎকারটা গুদামের দেয়ালে যেন ধাক্কা খেয়ে ফিরে এলো। অরিত্রী মেঝেতে পড়ে আছে, শরীর নিস্তেজ, ঠোঁটগুলো নীলচে, হাতের শিরায় ইঞ্জেকশনের দাগ। রায়হান হাঁটু গেড়ে বসে রইল, কাপা হাতে অরিত্রীর মুখ ছুলো। না 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 না, চোখ খোলো প্লিজ, চোখ খোলো। কিন্তু অরিত্রীর কোনো সাড়া নেই। রায়হানের বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে ধরল। সে কোলে তুলে নিল অরিত্রীকে। হালকা, খুব হালকা হয়ে গেছে অরিত্রী। ঠিক তখনই পিছন থেকে আলতাফ মির্জার গলা। গাড়ি রেডি আছে, হসপিটালও সব রেডি, তাড়াতাড়ি যা। রায়হান ঘুরে তাকালো, তার চোখ লাল। দাদা? আলতাফ মির্জা প্রথমবারের মতো ছেলেটার চোখে ভয় দেখলেন। এক মুহূর্ত থামল রায়হান, এরপর দাদাকে বলল, তুমি ওকে শেষ করবে না। ও আমার অরিত্রীকে হাত দিয়েছে, ওকে শেষ করবো আমি। আর কোনো কথা না বলে অরিত্রীকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রায়হান। আলতাফ মির্জা দাঁড়িয়ে রইলেন। অনন্তকে ডাকলেন। অনন্ত। জি স্যার। জানে মারিস না। একটু থেমে, এছাড়া যা করা যায় সব করিস। হাসপাতালের করিডোরটা অস্বাভাবিক নীরব। সাদা আলো, ঠান্ডা বাতাস, কেউ জোরে কথা বলছে না, যেন শব্দ করলেই ভেঙে যাবে সব কিছু। রায়হান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
তার হাতে কপালে ব্যান্ডেজ করানো হয়েছে। বাড়ির সবাইও এসেছে। রুদ্র দাঁড়িয়ে আছে রায়হানের পাশে। বারবার সে তাকাচ্ছে রায়হানের দিকে। রায়হানের চোখ দুটো লাল কিন্তু শুকনো। এই চোখে কান্না নেই, আছে এমন এক ভয় যেটা কান্নাকেও ছাড়িয়ে গেছে। আইসিইউ এর দরজা বন্ধ। ভিতরে অরিত্রী। সে জানে না তার শরীরে কি ঢুকেছে, রায়হানও জানে না। হঠাৎ দরজা খুলে গেল। ভেতর থেকে ডক্টর নাসিমা বের হলেন। তার চেহারায় ক্লান্তি, চোখে সতর্কতা। সবাই একসাথে তাকালো তার দিকে। রায়হান এক পা এগিয়ে গেল। ডাক্তার সরাসরি উত্তর দিলেন না। তিনি রায়হানের চোখের দিকে তাকালেন, যেন সে মাপছেন এই মানুষটা কতটা সত্য সহ্য করতে পারবে। বসুন। এই একটা শব্দেই রায়হানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সবাই বসল। রায়হান দাঁড়িয়ে রইল। বলুন। ডক্টর ফাইল খুললেন। আপনার স্ত্রীকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেটা সাধারণ কোনো সেন্সিটিভ না। একটু থামলেন। এটা স্লো অ্যাক্টিং টক্সিন। এই শব্দটা শুনতেই অনিমা মুখে হাত চাপা দিল। রায়হান নড়ল না। মানে? ডক্টর শান্ত গলায় বললেন, এই ধরনের পয়জনটা ধীরে ধীরে শরীরের সিস্টেম নষ্ট করে। প্রথমে নার্ভ, তারপর ব্লাড প্রেশার, এরপর ভেতরের অর্গান। রায়হানের মাথার ভেতরে শব্দটা ঘুরতে লাগলো ধীরে ধীরে। এবার রায়হান জোরেই বলে উঠল, আপনি এত কথা কেন বলছেন? বলুন না, আমার অরিত্র কেমন আছে? রুদ্র আর অনিমা এসে রায়হানকে থামানোর চেষ্টা করছে। আমি দুঃখিত মিস্টার মির্জা। এই কথাটা এবার আগের মতো শোনালো না। কথাটা ছুরি হয়ে ঢুকলো রায়হানের বুকে। সরি, মানে? এই ধরনের টক্সিক প্রেগনেন্সির বডির জন্য খুবই বিপজ্জনক। আমরা চেষ্টা করছি। রায়হান হাত তুলল। চেষ্টা না, সত্যটা বলুন। ডক্টর তাকালেন রায়হানের দিকে। বেবিটা সার্ভাইভ করেনি। রায়হান চেঁচিয়ে, আমার বউ কেমন আছে? উনি এখন স্টেবল, কিন্তু বিপদ কেটে গেছে এটা বলবো না। উনি মারাত্মক ডিহাইড্রেটেড ছিলেন, মানসিক ট্রমাতে ছিল। তার ওপর এই ইনজেকশন, ডিএনসি এর পর তার শারীরিক অবস্থা কেমন হবে বলা যাচ্ছে না। ইন ফিউচার তিনি কনসিভ করতে পারবেন কিনা সেটাও অনিশ্চিত। আর এইসব শুনে মানসিক ধাক্কা উনি সহ্য করতে পারবেন কিনা। একটু থেমেই, পরের 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ তার জন্য। প্রে ফর হার। বলেই ডক্টর চলে গেলেন। রায়হান বসে পড়ল। এই প্রথম সে 2 হাত মুখে ঢেকে রাখল। শরীর কাঁপছে। তার ভেতরে শুধু একটা বাক্যই ঘুরছে, ও বেঁচে আছে, কিন্তু আমি যে রোগে দিতে চেয়েছিলাম সেটা নেই। একটু পরে রায়হান উঠে দাঁড়ালো। এরপর আইসিইউর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে অরিত্রী, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো। রায়হান কাচের ওপাশ থেকে ফিসফিস করে বলল, আমার আর কিছু চাই না অরিত্রী, শুধু তোকে লাগবে। এনিহাও, সত্যি বলছি, পুরো দুনিয়া যদি মুখ ফিরিয়েও নেয় তবু তুই থাকলে আমার সব পূর্ণ হয়ে যায়। এবার রায়হানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হে আল্লাহ, ওকে শুধু আমার জন্য রেখে দাও। এরপর একটা শ্বাস ছেড়ে, তুই বেঁচে থাকলে আমার জন্য যথেষ্ট, বাকি সব আমি সামলে নেব। রায়হানের কথাগুলো কাছে আটকে রইল। আইসিইউর ভেতরে অরিত্রী নড়ছে না, কিন্তু মনিটরের লাইনে ওঠানামা হচ্ছিল। বিপ বিপ শব্দ হচ্ছিল। এটাই প্রমাণ করে সে এখনো আছে। রায়হান ধীরে পিছিয়ে এলো, দেয়ালের সাথে হেলান দিল। এইবার আর শরীর কাঁপছে না, যেন কান্না, রাগ, ভয় সব একসাথে ক্লান্ত হয়ে গেছে। করিডোরে কেউ কথা বলছে না। রায়হান মাথা নিচু করলো, চোখ বন্ধ করলো না। আজ চোখ বন্ধ করলেই সব ভেঙে পড়বে সে জানে। আজ যদি সে ভেঙে পড়ে তাহলে শুধু সেই না, অরিত্রীও ভেঙে যাবে। আজ তার ভাঙার অধিকার নেই। অরিত্রীর জন্য তাকে শক্ত থাকতেই হবে। তখনই মামুনি ধীরে এগিয়ে রায়হানের সামনে এসে দাঁড়ালেন। কাচের বাহির থেকেই একবার অরিত্রীর দিকে তাকালেন, তারপর রায়হানের দিকে। এরপর, বাবা তুই একটু রেস্ট নে। ঠিক তখন করিডোরের অন্য প্রান্তে ভারী পায়ের শব্দ। কেউ হাঁটছে ধীরে, কিন্তু থামার ইচ্ছে নেই। মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন আলতাফ মির্জা। হাসপাতালের আলোয় তাকে আরও কঠিন লাগছে। তাকে দেখে অরিত্রীর মা চোখের পানি মুছলেন। অনেক বছর আগে একবার দেখা হয়েছিল তার সাথে। আলতাফ মির্জা একবার আইসিইউর কাচের দিকে তাকালেন, এরপর ঘুরে অরিত্রীর মায়ের দিকে তাকিয়ে, আমি আসতে দেরি করে ফেলেছি মা। অরিত্রীর মা কি উত্তর দিবে বুঝতে পারল না, তাই চুপ করেই রইল। আলতাফ মির্জা এগিয়ে এসে রায়হানের কাঁধে হাত রাখলেন। রায়হান কিছু বলল না, শুধু দাদাকে জড়িয়ে ধরল। বাবা মা হারিয়ে ছোট থেকে বড় হওয়া সব তো তার এই দাদার কাছেই। আলতাফ মির্জা রায়হানের মাথায় হাত রাখতেই রায়হান, দাদা, ডক্টর বলেছে। আমি শুনেছি সবটা।
রায়হান দাদাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দাদা রায়হানের মাথায় আবারও হাত রেখে, অরিত্রির জন্য তোকে সুস্থ থাকতে হবে, শক্ত থাকতে হবে। আমি ঠিক আছি। এর মধ্যে ডাক্তার আসলে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলল রায়হান। কথা না ঠিক, আসলে সে অনেক মিনতি করলো। আমি শুধু ওর পাশে বসে থাকবো, কোনো কথা বলবো না, প্লিজ। ডাক্তার সহ সবাই কিছুক্ষণ তাকিয়ে রইল রায়হানের দিকে। তখন আলতাফ মির্জা মনে মনেই ভাবছিল, যে ছেলের উপরে কেউ কথা বলতে পারে না, আজ সে ছেলে কিনা কাউকে রিকোয়েস্ট করছে। নিজের রক্তের এই ভেঙে পড়াটা তিনি সহ্য করতে পারলেন না। তার চোখ ভিজে গেল, কিন্তু তা কাউকে বুঝতে দিলেন না। এদিকে রায়হানের এই বাচ্চা মানুষই দেখে ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অ্যাপ্রন পরুন, হাত স্যানিটাইজ করুন, বেশি কথা বলা যাবে না। এই কথাটুকুই রায়হানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় অনুমতি মনে হচ্ছে। অ্যাপ্রন পরে সে ধীরে ধীরে ভিতরে গেল। বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখলেই যে কেউই বুঝে যাবে এই শরীরটাই কয়েক ঘন্টা আগে মৃত্যুর কিনারায় ছিল। মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতের শিরায় ক্যানোলা লাগানো। বুকের ওঠানামা খুব হালকা। রায়হান চেয়ারের কোণে বসে পড়ে, খুবই চুপচাপ। অরিত্রির হাতটা আলতো করে নিজের হাতের ভেতরে নেয় রায়হান। ভয় পায় বেশি জোরে ধরলে যদি অরিত্রি কষ্ট পায়। মনিটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। রায়হান কথা বলে না, কাঁদেও না। সে শুধু তাকিয়ে আছে অরিত্রির মুখের দিকে। এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানে না। বারবার নার্স ডাক্তার আসছেন, অরিত্রিকে দেখে আবারও চলে যাচ্ছেন, আবার আসছেন। কয়েক ঘন্টা পর অরিত্রির কেবল জ্ঞান ফিরল। তার মনে হচ্ছে সে যেন অনেক দূর থেকে ফিরে এসেছে। কোথাও একটা শব্দ বারবার আছড়ে পড়ছে। মেশিনের টানা বিপ বিপ শব্দটা বিরক্তকর না, বরং ভয় ধরানো। অরিত্রি চোখ খুলতে পারছে না। চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, যেন কেউ ইচ্ছে করেই তার চোখের ওজন জাতীয় কিছু বসিয়ে রেখেছে। মাথার ভিতরে তোলার মতো কিছু ঠেসে দেওয়া। চিন্তাগুলো গুছিয়ে উঠছে না তার। হঠাৎ একটা কণ্ঠ তার কানে এলো। পালস স্টেবল। কণ্ঠটা পুরুষের, পেশাদার, অনুভূতিহীন না, আবার আবেগীয় না। আরেকটা কণ্ঠ নার্সের। প্রেসার একটু নামছে স্যার। অরিত্রির বুকের ভিতরে হালকা একটা ধাক্কা লাগলো। সে বুঝলো এটা হাসপাতাল, কিন্তু কিভাবে? শেষ যেটা মনে আছে সেটা খুব অস্পষ্ট। হলুদ আলো, দুটো শক্ত হাত, হঠাৎ ব্যথা, এরপর শরীরটা যেন নিজের না ধীরে ধীরে কোথাও ডুবে যাচ্ছিল। অরিত্রির চোখের পাতা কাঁপলো। তখন রায়হান। ও নড়ছে। এবার কণ্ঠটা স্পষ্ট। তারপরেই চোখে আলো ঢুকে পড়ল অরিত্রির। সে চোখ খুলল। সাদা ছাদ, উজ্জ্বল লাইট, গন্ধটা চেনা, ডিসইনফেক্টেন্ট, হাসপাতালের গন্ধ। এক মুহূর্ত ভালো লাগলো, পরের মুহূর্তেই বুকের ভেতরে কেমন করে উঠলো। মনের মধ্যে কেমন যেন সব অনুভূতি ফিরে এসেছে। অরিত্রি মাথা ঘোরাতে চাইলো, কিন্তু ঘাড়ের ব্যথা করছে। শরীরটা একেবারেই ভেঙে পড়া। মুভ করবেন না ম্যাম? নার্স পাশে এসে দাঁড়িয়েছে। অরিত্রির ঠোঁট শুকিয়ে গেছে, গলা দিয়ে শব্দ বেরোতে চায় না। অনেক কষ্টেই শব্দটা বের হলো না, শুধু ঠোঁট নড়ল। নার্স বুঝে গেল। সে একটু পাশে সরে দাঁড়ালো। সেখানেই রায়হান দাঁড়িয়ে। কিন্তু এই রায়হান তো অরিত্রির সে চেনা রায়হান না। চুল এলোমেলো, চোখের নিচে গভীর কালো ছাপ, কপালের এক জায়গায় ব্যান্ডেজ করা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। তার চোখের ভিতরে আগুন না, বরফ বোঝা যাচ্ছে না। অরিত্রি তাকিয়ে রইল, দৃষ্টি ঝাপসা, তবুও চেয়ে রইল। এই মানুষটাকে সে আগে দেখেছে, কিন্তু কখনো এমন ভাবে না। রায়হান কিছু বলল না, শুধু সে এগিয়ে গিয়ে অরিত্রির হাত ধরল। আমি আছি, তোমার সাথে আছে অরিত্রি। অরিত্রির চোখ ভিজে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু রায়হান হাত দিয়ে ইশারা করলো চুপ থাকতে। এরপর অরিত্রির মাথায় হাত বুলাতে বুলাতে, সব শুনবো, তবে এখন না। এখন একটু রেস্ট নাও, পরে আস্তে আস্তে সব শুনবো। অরিত্রি আর কথা বলল না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে শব্দহীনভাবে। রায়হান তাকিয়ে রইল অরিত্রির দিকে, একদম নড়াচড়া ছাড়া। নার্সে ধীরে ধীরে বেরিয়ে গেল, সাথে ডাক্তাররাও। ঘরে শুধু দুইজন। ডাক্তার বাইরে গিয়ে সবাইকে জানালো পেশেন্টের জ্ঞান ফিরেছে। অনিমা আর মা কাচের বাহির থেকেই উকি দিল। একজন শুয়ে আছে ভাঙা অবস্থায়, আরেকজন দাঁড়িয়ে আছে, ভাঙার পরে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেটা শিখছে। অরিত্রির মনে হচ্ছে সে একটা অন্ধকার নদীর মধ্যে ভাসছে, কখনো ডুবে যাচ্ছে, কখনো ভেসে উঠছে। তার পেটটা অস্বাভাবিক ফাঁকা লাগছে। রায়হান আগুন দিয়ে আলতো করে অরিত্রির চোখের পানি মুছে দেয়। তারপর খুব যত্ন করে, খুব সাবধানে অরিত্রির কপালে একটা চুমু দেয়। বাইরে সবাই নীরবে বসে আছে। আলতাফ মির্জা ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। আমি দেরি করে ফেলেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।
এরপর তিনি সব খুলে বলেন, কিভাবে রায়হানকে আটকে রাখা হয়েছিল, কিভাবে কোম্পানির কাগজ ব্যবহার করে ব্ল্যাকমেল করেছে, কিভাবে অরিত্রীকে টার্গেট করা হয়েছিল। অরিত্রীর মা মুখ চেপে কাঁদতে থাকেন। এদিকে রাত গভীর হতে থাকে। হাসপাতালের আলো তখন আরো সাদা লাগে। করিডোর ফাঁকা। অরিত্রীর মা বেঞ্চে বসে দোয়া করছেন। অনিমা পাশে বসে আছে চুপচাপ। সীমান্ত কোলে অভ্র। রুদ্র বারবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসছে। একটু দূরে দাঁড়িয়ে আলতাফ মির্জা আর অনন্ত। এই পরিবারের কেউই ঘুমাচ্ছে না। আর ভেতরে অরিত্রী আর রায়হান। অরিত্রী একবার চোখ বন্ধ করে থাকে, আবার কিছুক্ষণ পরে চোখ খুলে রায়হানের দিকে তাকিয়ে থাকে। কোনো কথা বলে না কেউই, শুধু তাকিয়ে থাকে। ভোরের দিকে অরিত্রী আবার ঘুমিয়ে পড়ে। রায়হান এবার নড়ে না। চেয়ারে বসেই সে চোখ বন্ধ করে রাখে। তার মাথার ভিতরে কোনো চিন্তা নেই, শুধু একটা নামই আছে, সেটা অরিত্রী। ভোরের আলো হাসপাতালের ঢোকে জানালার কাজ ভেদ করে। আলোটা নরম, কিন্তু কোনো উষ্ণতা নেই। রায়হান এখনো বসে আছে আইসিইউর ভেতরে, একই চেয়ারে, একই ভঙ্গিতে। অরিত্রীর এক হাত তার হাতে ধরে রাখা। অরিত্রী ঘুমাচ্ছে। ডাক্তাররা বলেছে ঘুম দরকার, তবে এখন অরিত্রী মোটামুটি ভালোই আছে, তাই তাকে কেবিনে শিফট করা হবে কিছুক্ষণ পর। এবার রায়হান ধীরে ধীরে উঠে বের হয়ে গেল। কিছু দূরে দাঁড়িয়ে আলতাফ মির্জা দেখলেন রায়হানকে। এই বৃদ্ধ মানুষটা অনেক যুদ্ধ দেখেছেন, অনেক লাশ, অনেক কান্না, কিন্তু এই দৃশ্যটা আলাদা, কারণ এখানে যে পড়ছে সে তার নিজের রক্ত। তিনি ধীরে এগিয়ে এসে রায়হানের পাশে দাঁড়ান। তুই ঘুমাসনি? রায়হান মাথা নাড়ে। ঘুম আসেনি। তিনি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, যা হয়েছে সেটা তো দোষ না। রায়হান হঠাৎ মাথা তুলে তাকায়, তার চোখে আগুন। দোষ আমারই, আমি ওকে জীবনে টেনে এনেছি। আলতাফ মির্জা এবার গলা শক্ত করেন। একজন পুরুষ যখন নিজের মানুষের জন্য আগুনে চাপ দেয়, সেটা দোষ না। এবারে রায়হান কিছু বলে না। সকাল বারে অরিত্রীকে কেবিনে দেওয়া হয়। অনিমা, রুদ্র, অব্রকে নিয়ে বাসায় গিয়েছে। তারা ফিরলে সীমান্ত, অরিত্রীর মা আর রায়হানের দাদা বাসায় যাবেন। সবাই মিলে একসাথে চলে গিয়ে এই মুহূর্তে কেউ রায়হানকে একা রাখতে যাচ্ছেন না। বাইরে আলতাফ মির্জা দাঁড়িয়ে আছেন, তার পাশে অনন্ত দাঁড়িয়ে। তিনি অনন্তকে জিজ্ঞেস করেন, জিন্না কবির এখন কোথায়? অনন্ত শান্ত গলায় বলে, গুদামেই ফেলে রাখা হয়েছে, হাত পা চোখ মুখ বেঁধে। আর ম্যাডামকে যেই প্রয়োজন পুশ করা হয়েছিল সেটাই তাকে পুশ করা হয়েছে। আলতাফ মির্জা হালকা হাসেন। এরপর অনন্তকে আবারও বলেন, রায়হানকে বলিস আমি জিন্নাকে কিছু করব না। অনন্ত তাকিয়ে থাকে। কিন্তু স্যার। আলতাফ এবার চোখ তুলে তাকান। যে মানুষ একটা অন্তঃসত্ত্বা মেয়ের গায়ে হাত দিতে চায়, তার উপরে টর্চার করে নানাভাবে, ওকে শেষ করার ওই মেয়ের স্বামী ছাড়া আর কারো নেই। এরই মধ্যে অনিমা আর রুদ্র ফিরে আসতেই সীমান্ত, অরিত্রীর মা আর রায়হানের দাদা হসপিটাল থেকে বেরিয়ে গেল। কেউ কোনোভাবেই রায়হানকে কিছু খাওয়াতে পারছে না। রুদ্র আর অনিমা অনেক চেষ্টা করেও লাভ হলো না। এরপর তারা কেবিন থেকে বের হয়ে করিডোরে হাঁটাহাঁটি করছিল। এর মধ্যে অরিত্রীর ঘুম ভেঙে গেছে। ঢুলে ঢুলে চোখে সে তাকিয়ে আছে রায়হানের দিকে। এরপর অরিত্রী ধীরে ধীরে কথা বলল, তুমি তো কিছু খাওনি, কিছু খেয়ে নাও, একটু রেস্ট নাও, তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে। রায়হান চোখ নামিয়ে ফেলল। এখন ঠিক আছে। হঠাৎ এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল অরিত্রীর চোখ থেকে। আমার বেবি? এই প্রশ্নটার জন্য রায়হান প্রস্তুত ছিল না। সে সত্যিটা বলার সাহস পাচ্ছে না, আবার মিথ্যা বলারও শক্তি নেই। সে অরিত্রীর হাত নিজের বুকের উপরে রাখলো। আমি শুধু তোমাকে চাচ্ছি অরিত্রী, তুমি ছাড়া আমার আর কেউ নেই। অরিত্রী সব বুঝে গেল। চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তার চোখ বেয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। সে আবার চোখ বন্ধ করলো, কিন্তু রায়হানের হাতটা শক্ত করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলে রায়হান হারিয়ে যাবে। রায়হান তখন বুঝলো এই হাত ধরেই তাকে আবারও সব শুরু করতে হবে। কেটে যায় 3 দিন। মাত্র 3 দিন হাসপাতালে সেই সাদা ঘরটায় কাটিয়ে অরিত্রীর মনে হচ্ছে সে যেন কয়েক বছর ধরে বেঁচে এসেছে। সময় যেখানে ক্যালেন্ডারে চলে না, চলে নিঃশ্বাসে। একটা নিঃশ্বাস ঠিকঠাক হলেই দিন যায়, আর একটু এলোমেলো হলেই রাতটা ভারী হয়ে নামে। 3য় দিনের সকালে যখন ডাক্তার বললেন বাসায় নেওয়া যাবে, তবে বিশ্রাম খুব দরকার, রায়হান মাথা নাড়ল শুধু, কিন্তু তার ভেতরে যেন কেউ একটা বোঝা নামিয়ে রাখলো। বাসা, এই শব্দটার মানে আজ বদলে গেছে সকলের কাছে। গাড়িতে ওঠার সময় অরিত্রী চারপাশে তাকালো। হাসপাতালের গেট, দৌড়ানো নার্স, স্ট্রেচার, সবকিছুই পিছনে পড়ে আছে। তার মনে হলো সে শুধু জায়গা বদলাচ্ছে না, একটা অধ্যায় ফেলে যাচ্ছে। রায়হান পুরো সময় অরিত্রীর পাশে বসে আছে, এক হাত অরিত্রীর হাতে, আরেক হাতও প্রস্তুত, যেন যে কোনো মুহূর্তেই তাকে ধরে ফেলতে হবে। তবে রায়হান কথা বলছে না, কারণ সে জানে এখন কথা মানেই ব্যাখ্যা, আর ব্যাখ্যা মানেই ক্লান্তি।
অরিত্রীকে সরাসরি রায়হানের বাসায় আনা হলো। এই সিদ্ধান্তটা রায়হানেরই। রায়হান চেয়েছিল অরিত্রী যেন এমন জায়গায় থাকে যেখানে খোলামেলা পরিবেশ, অরিত্রীর যেন এক মুহূর্ত নিজেকে একা মনে না হয়। তাই মা আর রুদ্রকেও আনা হয়েছে এখানে। অরিত্রীর মা আর রায়হানের দাদা আগেই বাসায় চলে গিয়েছিলেন। বাসার দরজা খুলতেই মা এগিয়ে এলেন। মেয়েকে দেখে কিছুক্ষণ থমকে রইলেন। ঘরের অন্য পাশে আলতাফ মির্জা দাঁড়িয়েছিলেন। কিছু বললেন না। এই মানুষটা জীবনে অনেক ঝড় দেখেছেন। তিনি জানেন কিছু মুহূর্তে নীরবতা সবচেয়ে বড় ভরসা। সেদিন থেকেই একটা নীরব চুক্তি হয়ে গেল। রায়হান থাকবে অরিত্রীর পাশে আর আলতাফ মির্জা সামলাবেন বাইরের দুনিয়া। কোম্পানির সব দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। অনন্ত ছায়ার মতো রইল তার সঙ্গে। রায়হানের ফোন এখন আর অফিসের কাজে বাজে না, কারণ এখন রায়হানের দুনিয়া একটাই, অরিত্রী। অরিত্রী বেশিরভাগ সময় জানলার ধারে বসে থাকে, বাইরে তাকিয়ে থাকে। মনে হয় যেন সে নিজের ভেতরে কোথাও তাকিয়ে আছে। রায়হান ধীরে গিয়ে অরিত্রীর পাশে বসে রইল। তবে রায়হান কখনো প্রশ্ন করে না কি ভাবছো বা কি হয়েছে, কারণ সে জানে কিছু ভাবনা প্রশ্নে ধরা দেয় না। সে অরিত্রীকে বোঝাতে চায় তার মন খারাপ হওয়া অস্বাভাবিক না। রায়হান অরিত্রীকে বলে, ভাগ্যের উপর কারো হাত নেই অরিত্রে, কিন্তু ভাগ্যের পর আমরা কি করি সেটা আমাদের হাতে। এই কথাটা শুনে অরিত্রীর চোখ ভিজে আসে, কিন্তু সে কাঁদে না, কারণ সে জানে এখন কাঁদলে রায়হানের চোখে সেই অসহায় ভাবটা ফিরে আসবে, যেটা সে আর দেখতে চায় না। রাতে অরিত্রী বাথরুমে যায়, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। এই আয়নাটা সে চেনে না, মুখটা তারই, কিন্তু চোখে যেন অন্য কেউ তাকিয়ে আছে। সে চুপচাপ কাঁদে, শব্দ না করে। কান্নাটা যেন নিজের ভিতরেই ডুবে যায়। তারপর নিজেই নিজেকে বোঝায়, রায়হান আমার জন্য শখ করছে, আমি যদি ভেঙে পড়ি ও আরো ভেঙে পড়বে। এই ভাবনাটাই তাকে দাঁড় করিয়ে রাখে। সে মুখ ধোয়, চোখ মুছে নেয়, এরপর বাইরে বের হয়ে আসে। বের হয়ে এসে সে হালকা হাসে রায়হানের জন্য। রায়হান এই হাসিটা দেখে কিন্তু কিছু বলে না, কারণ সে জানে এটাই এখন অরিত্রীর বাঁচার উপায়। রায়হান এখন আগের চেয়ে অনেক কম কথা বলে, কিন্তু তার কাজ বেড়ে গেছে। সে নিজের হাতে অরিত্রীকে খাইয়ে দেয়, ওষুধ দেয়। খাওয়ার সময় সে তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। এই নজরদারি শাসন না, এটা ভয় থেকে জন্ম নেওয়া ভালোবাসা। রাতে রায়হান ঠিকমতো ঘুমায় না। অরিত্রী একটু নড়লেই সে জেগে ওঠে। রায়হান কিছু বলছে না, কিন্তু তার ভিতরে একটা যুদ্ধ চলছে। সে হারাতে চায় না অরিত্রীকে, কোনোভাবেই না। সময় এগোয়, দিন যায়, তারিখও বদলায়। এভাবেই 1 মাস পেরিয়ে যায়। অরিত্রী এখন অনেকটাই সুস্থ, শরীর সাড়া দিচ্ছে। অরিত্রী হাঁটা চলা করে, হালকা কাজ করে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু দুজনেই জানে ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা আছে, যেটার নাম কেউ নিচ্ছে না। কিন্তু ডক্টরের সেই কথাগুলো এখনো রায়হানের মাথায় ঘুরছে। ভবিষ্যতে অতিরিক্ত কনসিভ করতে পারবেন কিনা নিশ্চিন্ত না। এই অনিশ্চয়তা তাকে রাতে ঘুমাতে দেয় না। সে ভাবে অরিত্রী জানলে কি হবে? সে কি নিজেকে দোষ দিবে? সে কি ভাববে সে অপূর্ণ? এই ভাবনাটাই তাকে একটা সিদ্ধান্তে নিয়ে পৌঁছায়। রায়হান অরিত্রীকে নিয়ে দেশের বাইরে যাবে চিকিৎসার জন্য। রায়হান রিসার্চ করে এমন দেশ যেখানে ট্রমা পরবর্তী রিপ্রোডাকশন চিকিৎসা উন্নত। ডক্টরের নাম, হাসপাতাল, তারপরে প্রসিডিওর, পাসপোর্ট, ভিসা সব চুপচাপ করে গুছিয়ে ফেলেছে। অরিত্রী একদিন জিজ্ঞেস করে, হঠাৎ দেশের বাইরে কেন? রায়হান 1 সেকেন্ড থামে। সে সত্যিটা এখনই জানাতে চাচ্ছে না অরিত্রীকে। তাই রায়হান হালকা হেসে বলে, এমনি একটু ঘুরে আসবো, ঘুরলে মন ভালো থাকবে। অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে থাকে। সে পুরো সত্যটা বুঝতে পারে না, কিন্তু মিথ্যাটাও পুরো ধরতে পারে না। তবুও অরিত্রী কিছু বলে না, কারণ সে বিশ্বাস করতে চায় এই মানুষটা কখনো তাকে খারাপ রাখতে চায় না। রায়হান বুঝতে পারছে অরিত্রী সুস্থ হচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে না। শরীরে ক্ষত শুকতে সময় লাগে, কিন্তু কিছু ক্ষত থাকে যেগুলো চোখে দেখা যায় না। ওগুলো অনেক সময় শুকায় না, শুধু মানুষকে চুপচাপ বদলে দেয়। অরিত্রী আগের মতো হাসে, কথা বলে, কিন্তু হাসিটা এখন আর শুরু হয় না চোখ থেকে। চোখে আগে যে নির্ভার আলো ছিল, সেটা এখন সাবধানী। রায়হান এই পরিবর্তনটা প্রথম দিনেই ধরেছিল, কিন্তু সে কিছু বলেনি, কারণ সে জানে সব সত্য উচ্চারণের জন্য না। এদিকে রায়হানের কাছে ভালোবাসা একসময় সহজ ছিল, হাত ধরা, পাশে থাকা, ভবিষ্যৎ নিয়ে কথা বলা। আর এখন ভালোবাসা মানে বারবার নিশ্চিত হওয়া অরিত্রী ঠিক আছে কিনা, সে হাসছে তো, সে একা বসে নেই তো। রায়হান নিজেও টের পায় না যে কবে সে পাহারাদার হয়ে গেছে। অরিত্রী একা বারান্দায় দাঁড়ালে রায়হান জানালার আড়াল থেকে তাকিয়ে থাকে। অরিত্রী একাই মাঝে মাঝে ভাবে, আমি কি ওকে ভারী করে ফেলছি? এই প্রশ্নটা অরিত্রীকে কুঁকড়ে দেয়। একদিন সকালে সে নিজেই বলে ওঠে, আমি ঠিক আছি রায়হান, তুমি এত টেনশন করো না। রায়হান হালকা হেসে বলে, আমি টেনশন করছি না।
আসলে এই কথাটা সত্য না, কিন্তু রায়হান সেটা জানে না, অথবা জানলেও মানতে চায় না। ভালোবাসা আর অপরাধ বোধ রায়হানের ভিতরে একটা ভয় বাসা বেঁধেছে। সে অরিত্রীকে রক্ষা করতে পারেনি, এই ব্যর্থতা তাকে তাড়া করে। রাতে ঘুমের মধ্যে অরিত্রী একটু নড়লেই সে চমকে ওঠে, তার মনে হয় আবার কিছু হয়ে যাবে। এই ভয় থেকেই তার ভালোবাসা আরও আঁকড়ে ধরে, আর আঁকড়ে ধরার মধ্যেই জন্ম নেয় চাপ। অন্যদিকে অরিত্রী কখনো কখনো নিঃশ্বাস নিতে কষ্ট পায়। সে বুঝতে পারে না এই কষ্টটা শরীরের না পরিবেশের। এজন্যই রায়হান তাড়াতাড়ি দেশের বাইরে যেতে চাচ্ছে। সে ভাবে ওখানে চিকিৎসা ভালো, ওখানে সম্ভাবনা আছে, কিন্তু এই সিদ্ধান্তটার ভিতরেও সে একা, কারণ সে অরিত্রীকে সত্যটা বলতে পারছে না। এই লুকোনো সত্যিটা তাকে ভিতরে ভিতরে ক্ষয় করছে। একদিন রাত্রে অরিত্রী হঠাৎই বলে ওঠে, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এই প্রশ্নটা আসার আগে রায়হান ভয় পেয়েছিল। সে চোখ নামিয়ে বলে, না। অরিত্রী আর কিছু বলে না, কারণ সে বিশ্বাস করে রায়হানকে। এভাবেই কেটে গেল আরও 15টা দিন। দিনগুলো বাইরে থেকে একরকম দেখালেও ভেতরে ছিল অন্যরকম। অরিত্রীর সময় এগোচ্ছিল ধীরে ধীরে, যেন প্রতিটা সকাল তাকে একটু একটু করে স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনছে। আর রায়হানের সমন দাঁড়িয়েছিল এক জায়গাতেই, সেই জায়গা যেখানে প্রশ্ন শেষ হয় না। এই 15 দিনে অরিত্রী নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে। এখন সে চুল আঁচড়ায় আগের মতো, আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগায়, মায়ের সাথে কথা বলার সময় স্বাভাবিক হাসি দেয়। কিন্তু সেই হাসির আড়ালেও একটা ক্লান্তি আছে, যেটা কেবল রায়হান দেখতে পায়। আর ঠিক এই কারণেই রায়হান আরও চুপ হয়ে গেছে। আসলে রায়হান কথা কম বলছে না, সে কথা জমাচ্ছে। প্রতিটা না বলা কথা তার বুকের ভেতরে জমে থেকে কিছু একটা অনেক ভার হয়ে উঠেছে। রায়হান প্রতিদিন রাতে একই জায়গায় বসে থাকে, ঘরের এক পাশে রাখা একটা ইজি চেয়ারে, হাতে ফোন নিয়ে। ফোনের ওপেন থাকে কিছু মেডিকেল আর্টিকেল, বিদেশি হাসপাতালের ওয়েবসাইট। সে পড়তে পড়তেই থেমে যায়, কারণ প্রতিটা লাইনের শেষে একটা শব্দই লুকিয়ে থাকে, আনসার্টেন। এই শব্দটাই তাকে কাঁপিয়ে দেয়। সে শুধু ভাবে, যদি অরিত্রী ভাবে সে অপূর্ণ। এই ভাবনাই রায়হানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে অরিত্রীকে জানাবে না এখনই। ওই দিন ভিসার মেইলটা আসে। রায়হান অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সে খুশি হয় না, উল্লাস করে না, শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। এই নিঃশ্বাসের মানে আনন্দ না, এই নিঃশ্বাসের মানে দায়িত্ব। রায়হান জানে এখান থেকে পিছু হটার আর কোনো উপায় নেই। সে ধীরে রুমে ঢুকে দেখে অরিত্রী জানলার পাশে দাঁড়িয়ে আছে। বাইরের আলো অরিত্রীর মুখে পড়ছে, এই আলোই তাকে আরো নরম লাগছে। রায়হান মনে মনেই বলে, এই আলোটা আমি হারাতে দেব না। এরপরে শুরু হয় শপিং। অরিত্রী হালকা রঙের জামা বেছে নেয়। রায়হান বারবার জিজ্ঞেস করে, এটা আর একটু ঢিলে ঢালা নেবে না? অরিত্রী হেসে বলে, তুমি তো ডক্টর হয়ে গেছো। সে হাসিটা দেখে রায়হানের বুকটা কেঁপে ওঠে। এই হাসির পেছনে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা শুধু রায়হানই জানে। লাগেজ গুছানোর সময় অরিত্রী প্রতিটা জিনিস সাজিয়ে রাখে। রায়হান নীরবে পাশে বসে দেখে। হঠাৎ একটা বেবি মোজা হাতে নিয়ে অরিত্রী থমকে যায়। অরিত্রী কিছু বলে না, চুপচাপ রেখে দেয়। এই জিনিসটা রায়হানের চোখেও পড়ে, কিন্তু রায়হান কিছু বলে না, চুপচাপ অন্যদিকে তাকায়। এই নীরবতাই এখন তাদের ভাষা হয়ে গিয়েছে। রায়হানের দাদা সিদ্ধান্ত নিলেন, যতদিন রায়হান দেশে ব্যাক না করে তিনি এখানেই থাকবেন। অফিস, কোম্পানি সব এখন তার হাতে। অনন্ত সারাক্ষণ তার পাশেই থাকবে। এক সন্ধ্যায় হঠাৎ দাদা রায়হানকে ডেকে নিলেন, কাঁধে হাত রেখে খুব ধীরেই বললেন, তুই কি একা সামলাতে পারবি? এ প্রশ্নে দাদার কণ্ঠে সন্দেহ ছিল না, শুধু ছিল দুশ্চিন্তা। রায়হান কথাটা শুনে হালকা হাসল। এই হাসিটা আত্মবিশ্বাসের না, বরং সংকল্পের। দাদা, অরিত্রীর জন্য আমি একাই যথেষ্ট। দাদার কথা বাড়ায় না। আগামীকাল তাদের ফ্লাইট, কিন্তু আজ রাতে অরিত্রীর ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। রায়হান সেটা টের পেল। রায়হান অরিত্রীকে নিজের দিকে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার খারাপ লাগছে? না। তাহলে? অরিত্রী রায়হানের বুকের উপরে মুখ রেখে খুব আস্তেই বলে, আমি খুবই এক্সাইটেড। আমি আগে কখনো দেশের বাইরে যাইনি। এই এক লাইনেই যেন অরিত্রীর শিশুসুলভ আনন্দ প্রকাশ পাচ্ছে। রায়হান অরিত্রীর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। এরপর সে ধীরেই বলে, তোমাকে নিয়ে পুরো দুনিয়া ঘুরে দেখব। তারপর অরিত্রীর কপালে হালকা একটা চুমু দিয়ে রায়হান বলে, এখন ঘুমাও, কাল লম্বা জার্নি করতে হবে। একটু পরে দুজনেই ঘুমিয়ে যায়, কিন্তু দুজনের ঘুম আজ দুই রকম। অরিত্রীর ঘুম স্বপ্নে ভরা, অন্যদিকে রায়হানের ঘুম দায়িত্বে ভরা। পরের দিনের সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। সূর্য খুব নরম আলো ফেলছে ঘরের ভিতরে। সকালে দুজনেই খুব সকাল সকাল উঠে পড়ে। এরপর ব্রেকফাস্ট করে নেয়। অনিমা আর সীমান্ত সকাল সকাল চলে আসে এই বাসায় রায়হান আর অরিত্রীকে বিদায় দিতে। অরিত্রীকে অভ্রকে কোলে দিয়ে অনেকক্ষণ খেলা করে তার সাথে। তাদের হাসির শব্দে ঘরটা ভরে ওঠে। রায়হান দূর থেকে দাঁড়িয়ে দেখে এই দৃশ্যটা। রায়হান ভাবে, এই হাসিটা যদি কোনোদিন হারিয়ে যায়
সে ভাবনাটা শেষ করতে পারে না, মুহূর্তেই পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে তার। 9টার আগেই তারা বেরিয়ে যায়। বিদায়ের সময় মা অরিত্রীর কপালে চুমু দেয়। সাবধানে থাকিস মা। অরিত্রী হেসে বলে, ঘুরে চলে আসবো মা। রায়হান কিছু বলে না, শুধু মাথা নিচু করে সম্মতি জানায়। রুদ্র আর অনন্ত এয়ারপোর্ট পর্যন্ত যায় রায়হান আর অরিত্রীর সাথে। এরপর সেখানে তাদের বিদায় দিয়ে তারা বাসায় ব্যাক করে। কিছুক্ষণের মধ্যেই রায়হান আর অরিত্রী উড়াল দেয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ফ্লাইটের ভেতরে বসে অরিত্রী জানলার বাইরে তাকিয়ে থাকে। মেঘের দিকে তাকিয়ে বলে, দেখো রায়হান, কেমন তুলোর মতো। রায়হান তাকায়। তার মনে হয় এই মেঘের উপরেই হয়তো তাদের নতুন লড়াই অপেক্ষা করছে। নিচে তাকালেই ঢাকা ছোট হয়ে আসে। পাশাপাশি দুটো মানুষ, একজন স্বপ্ন নিয়ে আরেকজন প্রার্থনা নিয়ে এগিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের পথে। বিমানটা যখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো, অরিত্রীর বুকের ভিতরে অদ্ভুত এক কাঁপুনি শুরু হলো। জানলার পাশে বসে সে নিচে আলো দেখতে লাগলো। একটার পর একটা আলো, শহরের সাজানো রেখা, ঝকঝকে রাস্তা। তার চোখ বড় বড় হয়ে গেল। রায়হান নিচে তাকাও। রায়হান জানলার দিকে তাকালো, কিন্তু তার চোখ শহরের আলোয় আটকে থাকলো না। সে তাকিয়েছিল অরিত্রীর মুখে। এই আলোয় অরিত্রীকে অন্যরকম লাগছে। চোখে বিস্ময়, চোখে অচেনা হাসি। রায়হান ধীরেই বলল, ভয় লাগছে? অরিত্রী মাথা নেড়ে বলল, না, খুব ভালো লাগছে। বিমান যখন মাটিতে স্পর্শ করলো, একটা হালকা ঝাঁকুনি হলো। অরিত্রী নিজের অজান্তেই রায়হানের হাত শক্ত করে ধরল। রায়হান কিছু বলল না, শুধু নিজের হাতটা আরো শক্ত করে রাখলো। চাঙ্গি এয়ারপোর্ট নামার পর চারপাশটা অরিত্রীর কাছে যেন অন্য এক পৃথিবী মনে হচ্ছে। পরিচ্ছন্নতা, আলো, শান্ত পরিবেশ, সবকিছু অদ্ভুতভাবে পরিপাটি। কেউ চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না, সবাই নিজের গতিতে হাঁটছে। অরিত্রী ফিসফিস করে বলল, এখানে সবাই এত শান্ত কেন? রায়হান হালকা হেসে বলে, হয়তো এখানে মানুষ তাড়াহুড়ো করে না, সবাইকে সবার মতো থাকতে দেয়। এই কথাটা বলতে বলতে সে নিজেই কথাটা ভাবছিল, কারণ সে চায় এই কয়েকটা দিন সময়টা থেমে থাকুক। ইমিগ্রেশন শেষ করে তারা বাইরে বেরিয়ে গেল। অরিত্রী একটু ক্লান্ত ছিল, দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ জার্নি তার শরীরে পড়েছে। রায়হান দুটো লাগেজ নিজে হাতে নিয়ে অরিত্রীকে বলে, তুমি শুধু হাঁটো। এই ছোট ছোট যত্নগুলো অরিত্রীর মন ছুঁয়ে যায়। সে কিছু বলে না, শুধু রায়হানের পাশে পাশেই হাঁটে। গাড়ির জানলা দিয়ে শহর দেখতে দেখতে অরিত্রী চুপ হয়ে যায়। নতুন শহর, নতুন বাতাস, অচেনা গন্ধ, সবকিছু অপরিচিতর মধ্যেই তার পাশে বসা মানুষটার পরিচয়। এই পরিচিত মানুষটাই তাকে নিরাপদ বোধ করাচ্ছে। রায়হান মাঝে মাঝেই তাকায় অরিত্রীর দিকে। অরিত্রীর ক্লান্ত মুখ, চোখে ঘুম জমে আছে। সে ভাবে আর একটু পরে বিশ্রাম পাবে। হোটেলের সামনে গাড়ি থামতেই অরিত্রী অবাক হয়ে তাকায়। উঁচু ভবন, কাচের দেয়াল, আলোয় ঝলমলে প্রবেশদ্বার। অরিত্রী আসতে বলে। রায়হান হেসে বলে, তুমি ভালো থাকলে জায়গাটা সুন্দর। অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে একটু থেমে যায়, কারণ এই কথাটা খুব সাধারণভাবে বলা হয়নি। এর ভেতরে গভীর কিছু ছিল। লিফট উপরে উঠতে উঠতে অরিত্রীর মাথা একটু ঝিমায়। রুমের দরজা খুলতেই নরম আলো ভেসে আসে। সাদা বিছানা, বড় জানালা, বাইরে শহরের রাত। অরিত্রী ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে চারপাশ দেখে। এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি আসে। খুশি আর অজানা বিষাদের মিশ্রণ। রায়হান লাগেজ রেখে বলে, ফ্রেশ হয়ে নাও, এরপর ডিনার করতে যাব। অরিত্রী মাথা নাড়ায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সে দেখে রায়হান জানলার পাশে দাঁড়িয়ে আছে। শহরের আলো তার পিঠে পড়ছে। এই আলোয় তাকে একা একা খুব ভারী লাগছে। অরিত্রী রায়হানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগছে? রায়হান ঘুরে তাকায় অরিত্রীর দিকে। সে এক মুহূর্ত চুপ থেকে বলে, তুমি পাশে থাকলে আমি ঠিক থাকি। অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। রায়হান উঠে চলে যায় ফ্রেশ হতে। এরপর দুজনেই ডিনার করতে চলে যায়। ডিনার শেষ করে রুমে এসে দুজনেই বিছানায় বসে পড়ে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তাদের শরীর জুড়ে। অরিত্রী একটু পরেই শুয়ে পড়ে। রায়হান পাশে বসে অরিত্রীর কপালে চুল সরিয়ে দেয়। এই ছোঁয়াটা খুব ধীরে। অরিত্রী চোখ বন্ধ করে নেয়। রায়হানের এই ছোঁয়ায় তার ভেতরের অস্থিরতা একটু কমে আসে। রায়হান আসতে বলে, ঘুমাও, তুমি? আমি আছি। এই আমি আছি কথাটাই অরিত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাক্য। রায়হান বাসায় সবাইকে জানিয়ে দেয় যে তারা এসে পৌঁছে যায়। এরপর রায়হানও শুয়ে পড়ে। রাত গভীর হয়। বাইরে শহরের আলো জ্বলছে। ঘরের ভিতরে শুধু নরম ল্যাম্পের আলো। অরিত্রী ঘুমের ঘোরে রায়হানের দিকে এগিয়ে আসে। অজান্তেই তার হাত রায়হানের বুকের উপরে পড়ে। রায়হান নড়ে না, আরও বরং অরিত্রীকে টেনে নিজের কাছে নিয়ে আসে। রায়হানের নিঃশ্বাসের শব্দ অরিত্রী টের পায়। অরিত্রী এবার রায়হানের বুকে মুখ গুজে দেয়। এভাবেই তারা খুব কাছাকাছি থাকে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দাবি নেই,
শুধু দুইটা মানুষ, একজন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আরেকজন সেই ভালোবাসায় একটু একটু করে বাঁচছে। সিঙ্গাপুরের প্রথম রাত এভাবেই নীরবে গড়িয়ে যায় ভালোবাসার শব্দহীন ভাষায়। ঘুম ভাঙা মানেই হঠাৎ বাস্তবে ফিরে আসা না। বাস্তবে ফিরে আসতে কিছু মুহূর্ত সময় লাগে। মনের ভিতরে ধীরে ধীরে শব্দ জমে। অয়ত্রী চোখ খুলে প্রথমে কিছুই বুঝতে পারল না। এই বিছানাটা তার পরিচিত না। চাদরের গন্ধ আলাদা, আলোর রংটাও আলাদা। বাংলাদেশের সকালের আলো কখনো এমন শান্ত হয় না। কিছুক্ষণ সে স্থির হয়ে পড়ে রইল। মাথার ভেতরে স্মৃতিগুলো এক এক করে ফিরে আসতে লাগলো। ফ্লাইট, দীর্ঘ রাত, রায়হানের হাত শক্ত করে ধরে বসে থাকা। তারপর হঠাৎ মনে পড়ল সিঙ্গাপুর। এই উপলব্ধিটা তার বুকের ভিতরে হালকা কাঁপন তুলল। সে ধীরে পাশ ফিরে তাকালো। রায়হান শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে আরো কঠিন লাগে। জেগে থাকলে সে নিজের মুখের আবেগ লুকাতে পারে, কিন্তু ঘুমের সেই দেয়াল ভেঙে পড়ে। অরিত্রী খুব সাবধানে উঠে বসলো। তার মনে হলো সে নড়লেই রায়হান জেগে যাবে। আর এখন সে তাকে জাগাতে চায় না, কারণ এই মানুষটা গত কয়েক মাস ধরে ঠিকমতো ঘুমায়নি। সে পা নামিয়ে ধীরে জানলার দিকে গেল। পর্দা সরাতেই চোখ ধাঁধানো আলো ছড়িয়ে পড়ল রুমে। পুরো শহর যেন জেগে আছে। উঁচু ভবন, দূরে রাস্তার গাড়ি, নীল আকাশে ভাসমান রোদ। এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে হঠাৎ অরিত্রীর ভিতরে অদ্ভুত একটা অনুভূতি ঢুকে পড়ল। সেটা হলো, এই শহরে কেউ তাকে চেনে না। কেউ জানে না সে কি হারিয়েছে। কেউ জানে না তার বুকের ভিতরে কতটা শূন্যতা জমে আছে। এই শহরে তার পরিচয় শুধু একটাই, রায়হানের স্ত্রী। ঠিক তখনই পিছন থেকে রায়হানের কণ্ঠ ভেসে এলো। এইভাবে তাকিয়ে থাকলে শহরটা তোমাকে চুরি করে নেবে। অরিত্রী চমকে ঘুরে তাকালো। রায়হান উঠে বসেছে। তার চুল এলোমেলো, চোখে আদো ঘুম, কণ্ঠটা এখনো ভারী। অরিত্রী হালকা হেসে বলে, তুমি উঠে গিয়েছো? রায়হান কাঁধ ঝাঁকায়। অরিত্রী কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরিত্রী। তার ভেজা চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়ছে। রায়হান পেছন থেকে তাকিয়ে আছে অরিত্রীর দিকে। আয়নার ভেতরে দুইজনের চোখে চোখ পড়ল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। অরিত্রী আয়নায় তাকিয়ে জিজ্ঞেস করল, এভাবে কি দেখো? রায়হান হালকা হাসে বলল, আমার স্বপ্নের রানীকে। অরিত্রী ধীরে ঘুরে দাঁড়ালো। এরপর এগিয়ে এলো এক পা। তার ভেজা চুল থেকে পানি টপটপ করে পড়ছে। এটা দেখে রায়হানের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে নিচু গলায় বলল, এভাবে তাকিও না অরিত্রী, কেন? নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। অরিত্রী ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি অনেক আনরোমান্টিক হয়ে গেছো। রায়হান ভ্রু তুলে বলল, আচ্ছা। এ বলেই সে এক পা এগিয়ে এলো অরিত্রীর দিকে। এগিয়ে আসতেই তার ফোনটা বেজে উঠল। দুজনকে চমকে তাকালো ফোনের দিকে। মামনির কল দিয়েছে। রায়হান রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলে শাওয়ার নিতে চলে গেল। অরিত্রী তখনও মায়ের সাথে কথাই বলছে। রায়হান রেডি হয়ে বের হয়ে দেখে অরিত্রী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সে বিছানায় বসে ফোনে কিছু সিরিয়াল কাজ করতে লাগলো। হঠাৎ অরিত্রী পিছন ফিরে বলল, আমরা ডক্টরের কাছে কবে যাব রায়হান? এই প্রশ্নটা যেন আচমকা আঘাত করলো রায়হানকে। তার বুকের ভিতরে ঢেউ খেলতে লাগলো। সে নিজেকে সামলে বলল, ডক্টর কাছে কেন? তোমার কি খারাপ লাগছে? অরিত্রী ধীরে এগিয়ে আসে রায়হানের কাছে। এরপর বলে, রায়হান, আমি তোমার বউ। ভুলে যেও না আমি একজন এডুকেটেড ওমেন। এই কথায় রায়হান বাকরুদ্ধ হয়ে যায়। অরিত্রী রায়হানের আরো কাছে এসে বলে, আমি সব জানি শুরু থেকেই। তুমি বলনি, তাই আমিও আর জোর করিনি। কথাগুলো বলতে অরিত্রীর কণ্ঠ কাঁপছিল না, কাঁপছিল রায়হানের ভেতর। তুমি যদি আমার জন্য নিজের সাথে যুদ্ধ করতে পারো, তাহলে আমি কেন পারবো না? এই কথাটা যেন বুক চিরে ঢুকে গেল রায়হানের। রায়হান তোতলাতে তোতলাতে বলল, অরিত্রী। অরিত্রী রায়হানের দুগালে হাত রেখে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্যেই ভয় লাগে। আমি সব সহ্য করতে পারবো, শুধু তুমি যদি আমার পাশে থাকো। এবার আর রায়হান শক্ত থাকতে পারল না। সে অরিত্রীকে জড়িয়ে ধরল। আজ রায়হান কাঁদছে। তার চোখের পানি অরিত্রীর গলা ভিজিয়ে দিচ্ছে। তবে এই কান্না দুর্বলতার না, এটা নিজের সাথে করে যাওয়া এক যুদ্ধের পরাজয়। কিন্তু অরিত্রী রায়হানকে থামায় না, শুধু শক্ত করে ধরে রাখে। অনেকক্ষণ পর অরিত্রী হালকা হেসে বলে, তুমি কি আমাকে না খাইয়ে রাখবে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। রায়হান হেসে চোখ মুছে বলে, চলো। দুজন পাশাপাশি বের হয়ে ব্রেকফাস্টের জন্য। এই শহরে তারা দুজনেই একে অপরের একমাত্র ঠিকানা। হোটেলের ব্রেকফাস্ট টেবিলে বসে অরিত্রী চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। প্লেটে খাবার আছে, কিন্তু অরিত্রীর মন এখানে নেই। রায়হান সেটা বুঝতে পারছে, কিন্তু সে কিছু বলছে না, কারণ অরিত্রীকে এখন কথা দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে আগলে রাখতে হবে। রায়হান নিজের হাতেই তার প্লেটে একটু ফল তুলে দেয়। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, খাও, তোমার শরীর এখন দুর্বল। অরিত্রী রায়হানের দিকে তাকায়।
এই দুর্বল শব্দটা তাকে কষ্ট দেয় না, কারণ রায়হানের মুখে শব্দটা আসে যত্ন হয়ে, দয়া হয়ে নয়। অরিত্রী হালকা মাথা নেড়ে খেতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎই বলে, তুমি জানো আমি কখনো দুর্বল মানুষ ছিলাম না। রায়হান থমকে যায়। আমি জানি। অরিত্রী আবার বলতে শুরু করে, তবু আমার ভেতরে এখন এমন একটা জায়গা আছে যেটা আমি নিজেও বুঝি না। আমি হাসি, কথা বলি, কিন্তু হঠাৎ মনে হয় ভেতরে কেউ নেই।